একটা নতুন কেস এসছে। কেসটার পিকুলিয়ারিটি হচ্ছে এটাই যে টেনেন্ট প্রায় 30-40 বছর ধরে ভাড়া দেননি, ল্যান্ডলর্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কেউ নিজেকে ল্যান্ডলর্ড পরিচয় দিয়ে নোটিশ পাঠিয়েছেন টেনেন্টদেরকে যে 30 বছরের ভাড়া বাকি আছে দিন, নাহলে আপনাকে উচ্ছেদ করব। এইবার টেনেন্ট পড়ে গেছে মুশকিলে, এতদিন ভাড়া দেননি, হঠাৎ নোটিশ এসছে, কী করবে? আমার কাছে যখন এলো তখন আমি একটা কথাই বললাম যে আপনি যখন জানেন না আপনার ল্যান্ডলর্ডকে 30 বছর ধরে ভাড়া দেননি, সেটাও গর্বের সঙ্গে বলছেন, এবং আপনার ল্যান্ডলর্ডকে সেটা আপনি জানেন না, এখন যখন নোটিশ এসছে তখন আপনি আমার কাছে এসছেন। 30 বছর ভাড়াটা না দিয়ে ঘুমিয়েছিলেন কেন? তখন বললে কেউ যদি ভাড়া না নিতে আসে আমি কি করব? দায় কি আমার একার ভাড়া দেবার? যে ভাড়া নেবে তার কোনো দায় নেই? কিছু কিছু সময় চুপ করে থাকতে হয়, জানেন, মানে বেশি বলাও যায় না এইসব ব্যাপারে। তা আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি ভাড়াটা দেবেন না, 30 বছর দেননি, আরও 30 বছর না দিলেও ক্ষতি নেই। তার আগে আপনি দেখুন যে অরিজিনাল ল্যান্ডলর্ডটা কে আছে, আদৌ যিনি ভাড়া পাঠিয়েছেন তিনি ল্যান্ডলর্ড কিনা, বা তার কি স্ট্যাটাস আছে। আপনি লাস্ট 30 বছর যবে থেকে ভাড়া বন্ধ করেছেন, রেজিস্ট্রি অফিস সার্চ করে নিন যে কোনো নতুন দলিল হয়েছে কিনা বা কোনো মালিকানা হস্তান্তর হয়েছে কিনা। তারপরে উনি বলছেন যে 30 বছর সার্চ করতে হবে। যদি না সার্চ করেন তাহলে আপনাকে আমি রিলিফ দেবোটা কী করে? আপনাকে যদি বলি 30 বছরের ভাড়াটা দিয়ে দিন, যিনি চিঠি পাঠিয়েছেন, পরে যদি দেখা যায় তিনি ল্যান্ডলর্ডই নন বা ওনার নন, তখন তো আপনার টাকাটা চিট হয়ে যাবে, তখন আপনি টাকাটা ফেরত পাবেন না। কারণ ভারতীয় আইনে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, যদি টাকা একবার পকেট থেকে বেরিয়ে যায়, সেই টাকা পেতে গেলে যে টাকা বেরিয়েছে তার সমপরিমাণ টাকা হয়তো খরচা হয়ে যাবে। ওনাকে অ্যাডভাইস করলাম, যা হোক উনি আমার অ্যাডভাইস মেনে দেখলেন, রেজিস্ট্রি অফিস সার্চ করে কিছু পাননি। তবে উনি যেটা পেলেন যে তার পুরনো ল্যান্ডলর্ডের নাম ঠিকানা পেলেন। তারা এখানে থাকেন না, বাইরে থাকেন, কন্ট্যাক্ট হয়েছিল। তখন যে ল্যান্ডলর্ড তিনি বললেন যে না না, আমি কাউকে অ্যাপয়েন্ট করিনি, আপনার ভাড়া দেবার হলে আমার এই ঠিকানা আছে, টোটাল মানি অর্ডার করে পাঠিয়ে দিন, আমি নিয়ে নেবো, রিসিপ্ট দিয়ে দেবো। তখন আমার ক্লায়েন্ট ভদ্রলোক বলছেন না না, ভাড়া কেন, ভাড়া আপনি এসে নেবেন, আপনাকে চিনি না যাই না, আপনাকে ভাড়া দেবো কেন? সেকেন্ড সুযোগটাও তিনি নষ্ট করলেন। এর ঠিক 1-1.5 মাস বাদেই একটা এভিকশানের নোটিশ হলো অরিজিনাল ল্যান্ডলর্ডের কাছ থেকে, এবং সেখানে ডিফল্টার গ্রাউন্ডটা বলা হলো এবং অন্যান্য গ্রাউন্ড দেওয়া হলো। তখন সেই ভদ্রলোক আবার আমার কাছে এলেন, বললেন আপনার পরামর্শ মতো আমি সব চিঠি চাপাটি করলাম, আবার উনি আমাকে এভিকশানের নোটিশ পাঠিয়ে দিলেন, তাহলে আপনার কাছে এসে লাভ কী হলো? কত রকম ক্লায়েন্টদের ডিল করতে হয়। আমি বললাম না না, আমার কাছে এসে আপনার কোনো লাভ হয়নি, আপনি একটা কাজ করুন, আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছি, আপনি যদি ভাড়াটা পাঠিয়ে দেন তাহলেও আপনার সুবিধা, এখনও মামলা ফাইল হয়নি। উনি বলেন না না, যখন নোটিশ দিয়েছি তখন মামলাতেই আমি দেব, মামলা করুক, তখন বুঝে নেব। 30 বছর ভাড়া নিতে আসেনি, এখন হঠাৎ করে 30 বছরের ভাড়া চাইছে, মুখের কথা নাকি, মগের মুলুক নাকি, এই ধরনের কথা। কিছু সময় চুপ থাকতে হয়। আমি ওনাকে একটু দেখলাম ভালো করে, আমি বললাম ঠিক আছে, আমার অ্যাডভাইস আপনাকে দিলাম, ভাড়া দিয়ে দেওয়ার কথা 30 বছর একসঙ্গে, উনি যখন চেয়েছেন, যদি দেননি তা আপনার রিস্ক, আপনি বুঝবেন। এবার আবার কোর্ট থেকে সমন এলো। সমন আসাতে তিনি বললেন সমন এসছে, ঠিক আছে, ভাড়া উনি চেয়েছেন। এবার আমি বললাম তাহলে 7172 করে কোর্টে জমা দিয়ে দিন 1 মাসের মধ্যে, এবং 10% ইন্টারেস্ট দিয়ে জমা দিতে হবে। তখন উনি বলছেন ইন্টারেস্ট কেন দেব, উনি তো চেয়েছিলেন ভাড়া, এখন আবার ইন্টারেস্ট চাইছেন। আমি ইন্টারেস্টটা উনি চাননি, কোর্টের প্রভিশন অনুযায়ী আপনাকে 10% ইন্টারেস্ট দিয়ে কোর্টে জমা করতে হবে। তারপর যদি না করি কি হবে? না করলে আপনার ডিফেন্স টাক আউট হয়ে যাবে। তখন বলছে ডিফেন্স টাক আউট হোক, আমি তো 12 বছরের বেশি টেনেন্সিতে বসে আছি, এবার এখন আমার প্রপার্টি হয়ে গেছে, আপনাকে আর অ্যাডভাইস দিতে হবে না, আমি আপনার কাছে আর আসবো না, আমি চলে যাচ্ছি। আমি শুধু বললাম ঈশ্বর আপনার মঙ্গল করুন, যাতে আপনি টেনেন্ট থাকতে পারেন। তারপরে 3-4 মাস বাদে উনি আবার আমার কাছে এসেছেন। বললাম কী হলো, আবার আমার কাছে এলেন? এই তো চলে গেলেন রেগে মেগে, আবার আমার কাছে কেন এলেন?
আপনাকে তো আরও অনেক লয়ার আছে। বলে না, জানেন যে লয়ারের কাছে তারাই বলছে 10% ইন্টারেস্ট দিয়ে জমা দিতে, তাতে আপনি ঠিকই বলেছিলেন, তাহলে আপনাকে আর ছাড়বো কেন? ততদিনে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। উনি 1 মাসের মধ্যে দেননি, তার ডিফেন্স টাক আউট হয়ে গেছে। তাহলে আর কিছু করার নেই আমার। আপনি এসছেন, অনেক দেরি করে ফেলেছেন, আপনাকে ভগবান অনেক সুযোগ দিয়েছিল। আমিও আপনাকে বলে বোঝাবার চেষ্টা করেছি, আপনি বোঝেননি। তখন বলছে আপনি তো আমাকে আরও ভালোভাবে বোঝাতে পারতেন। কত রকম মানে পাবলিক, কত রকমের ক্লায়েন্ট। শুনুন, আপনাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। আমি বহু ক্লায়েন্টকে বুঝিয়েছি, তারা কথা শুনেছেন, কিন্তু আপনাকে আমি বোঝাতেই পারলাম না। আমি তো অপারগ। সত্যি আপনাকে আমি বোঝানোর ক্ষমতা নেই। আপনি ব্রিফ নিয়ে চলে যান, আমি এই মামলা করব না। না, করুন, অনেক ধরা পাওয়া করলেন, ঠিক আছে, কিন্তু মামলা জেতানোর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। আপনি ধরে রাখুন আপনি হেরে গেছেন। সে মেন্টালিটি নিয়ে চলুন, তারপর দেখা যাবে। যাই হোক, ডিফেন্স টাক আউট, কিচ্ছু করার নেই। ওনারা সাক্ষী দিয়েছেন, সেখানে কোর্ট আবার বললো না, আপনি ক্রস করতে পারবেন না। কিন্তু আইনটা তা নয়। যদি ডিফেন্স টাক আউট হয়ে যায়, আইন হচ্ছে যে আমি ক্রস করতে পারবো, কিন্তু কোনো ডিফেন্স দিতে পারবো না। মানে আমি রিটেন স্টেটমেন্ট ফাইল করতে পারবো না, এবং আমার কোনো কেস ওনাকে দিয়ে প্রমাণ করাতে হবে। মানে আমি নিজে কোনো কেস আমার ক্লায়েন্টকে দিয়ে প্রমাণ করতে পারবে না, আমার ক্লায়েন্ট সাক্ষী দিতে পারবে না। এটা হচ্ছে ডিফেন্স টাক আউট। যাই হোক, একটা কোশ্চেন শুরু করলাম। আমি মেনলি যেটা চ্যালেঞ্জ করলাম নোটিশ পয়েন্টে, যে নোটিশটা ঠিক সময় পাঠানো হয়নি, বা নোটিশটা ঠিকমতো সার্ভ হয়নি, প্রপারলি সার্ভ হয়নি, এবং নোটিশের ডেট অতিক্রম করেনি, এবং নোটিশটা ব্যাড। মূল কথা হচ্ছে তাই। নোটিশ পয়েন্টেই জেরা করলাম। জেরা করে আর অন্যান্য সেরকম কোনো পয়েন্ট ছিল না। রিজনেবল রিকোয়ারমেন্টের পয়েন্টে জেরা করেছিলাম। ওনারা কমিশন অ্যাপ্লিকেশান করেনি, সুতরাং রিজনেবল রিকোয়ারমেন্ট পয়েন্ট ওনারাই নিজেরাই প্লেন্টিফ শেষ করে দিয়েছেন। সাবলেটিংয়ের গ্রাউন্ডও টিকলো না, প্রমাণ করতে পারেনি। এবং যখন এই নোটিশ পয়েন্টে ক্রস করি, সেখানে যে অ্যান্সারগুলো এলো সেগুলো কিন্তু প্লেন্টিফের এগেনস্টে চলে গেল। কারণ প্লেন্টিফ কোথাও দেখাতে পারলেন না যে নোটিশটা দেওয়ার পর 1 ক্লিয়ার মান্থ পরে তিনি মামলা করেছেন। নোটিশটা এসে গেছে আপনার মার্চ মাসে। নোটিশটা এসছে, মানে যে ক্লায়েন্ট দিল্লিতে থাকেন, সেই মার্চ মাসের নোটিশটা, ফেব্রুয়ারি মাসের নোটিশটা ক্লায়েন্ট দিয়েছিলেন প্লেন্টিফ। সেটা ডিফেন্ডেন্ট পেয়েছে মার্চ 1, এবং মামলাটা ফাইল হয়ে গেল। সেক্ষেত্রে প্লেন্টিফকে জানি না কিরকম ইল অ্যাডভাইস করেছে, না দেখে উনি মামলাটা ফাইল করে দিলেন নোটিশটা ব্যাড জেনে। এবং আলটিমেটলি আমার ক্লায়েন্টের ভাগ্য বলতে হয়, বা আমার হাতযশ বলুন, ওই মামলাটি কিন্তু ডিসমিসড হয়ে গেল আমার ক্লায়েন্ট ভাড়া দেওয়া না সত্ত্বেও। কিছু সময় জানেন দেখেছি অলৌকিক কিছু ঘটনা ঘটে। কারণ আমার এই ক্লায়েন্টের জেতার ব্যাপারই ছিল না, আমি জানি সে উচ্ছেদ হবেই, কিন্তু প্লেন্টিফের ভুলে বা প্লেন্টিফের অ্যাডভোকেটের ভুলে মামলাটা কিন্তু আমার ক্লায়েন্ট জিতে গেল, মামলাটা ডিসমিসড হয়ে গেল। তখন আমার ক্লায়েন্ট আমায় বললেন, দেখলেন তো আমি যা বলেছি সেটাই মিলে গেল, ভাড়া না দিয়েও থাকা যায়, এত বছর ছিলাম, আরও থেকে যাব। এবার আমি সত্যিই চুপ করে গেলাম। লাস্টে বললাম, আপনি বসুন, আপনাকে একটু মিষ্টি পাঠিয়ে দিচ্ছি, আপনি মামলায় জিতলেন, আমার খুব ভালো লাগছে বলে তাকে 1 বাক্স মিষ্টি দিয়ে বিদায় করে দিলাম, এবং বললাম, দাদা এবার আপনি অন্য লয়ারের কাছে চলে যাবেন, একবার আপনাকে জিতিয়ে দিয়েছি, বারবার আর পারবো না, ভালো থাকবেন। এটা আমার এরকম কয়েকটা মামলা হয়েছে জানেন, যেখানে হারা মামলা আমরা জিতে গেছি। সেখানে প্লেন্টিফের দোষে হোক, প্লেন্টিফের লয়ারের দোষে হোক, বা সাক্ষী দেওয়ার দোষে হোক। এখান থেকে একটা শিক্ষা আপনাদের বলতে পারি, যখন দেখবেন মামলা খুব খারাপ, চেষ্টা করবেন হাল ছাড়বেন না, হয়তো খারাপ মামলাও আপনি জিতে যেতে পারেন। আবার ভালো মামলা ওভার কনফিডেন্সের জন্যে হেরেও যেতে পারেন। মামলাই হাল ছেড়ো না বন্ধু বলে একটা কথা ছিল, সেটাই আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি, হাল ছাড়বেন না,
লাস্ট মিনিট অবধি লড়ে যান। কখন কোন পালে কী হাওয়া লেগে যায়, পাল কোন দিকে ঘুরে যায় কেউ বলতে পারে না। ভালো থাকবেন।